আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের ভেক্টর অধ্যায়টির দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ভেক্টর অধ্যায়টি থেকে ভেক্টর রাশি ও স্কেলার রাশি কাকে বলে, এগুলোর উদাহরণ কিভাবে সহজে মনে রাখা যায়, তারপর ভেক্টর রাশির ধর্ম, ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা পরবর্তী কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম যে টপিকটা আজকে আমাদের আছে সেটা কি? বিশেষ ভেক্টর। কিছু বিশেষ প্রকৃতির ভেক্টর আছে যেগুলা একটু ব্যতিক্রমধর্মী ধর্ম মেনে চলে, সেগুলোকে বলা হয় বিশেষ ভেক্টর। তো চলো আমরা দেখে নেই সেই বিশেষ ভেক্টরগুলা কি এবং কেন তারা এই বিশেষ ভেক্টরের অধিকারী হলো। প্রথমে যদি আমরা দেখি কি বলছে, একক ভেক্টর। ধরো কোন একটা ভেক্টর আছে এ ভেক্টর, কোন একটা ভেক্টর আছে কি এ ভেক্টর, এবং এটার মান ধরলাম মডুলাস অফ এ। কোন একটা ভেক্টর আছে এ ভেক্টর, এর মান ধরলাম মডুলাস অফ এ। এই ভেক্টরটাকে, কোন ভেক্টরকে তুমি যদি এর মান দ্বারা ভাগ করো, কি করো ভাইয়া? কোন ভেক্টরকে তুমি যদি এর মান দ্বারা ভাগ করো, তাহলে যে রেজাল্টটা পাবা সেই রেজাল্টটাকে বলা হয় কি? একক ভেক্টর। তাহলে কি বললাম ভাইয়া? কোনো ভেক্টর রাশিকে যদি তার মান দ্বারা ভাগ করো, তাহলে যে রেজাল্টটা পাবা সেই রেজাল্টটাকে বলা হয় একক ভেক্টর। এবং এই একক ভেক্টরকে প্রকাশ করা হয় এ ক্যাপ দ্বারা। একক ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? এ ক্যাপ দ্বারা। এখন আসো, তোমাকে যদি বলা হয় যে সাপোজ এ ভেক্টর, এটার মান তোমাকে বলে দিল যে 4 একক। কি বললাম ভাইয়া? এই যে ভেক্টরটা আছে তোমাকে বলে দিল যে এর মান কি 4 একক এবং এর একক ভেক্টর এ ক্যাপ। এখন যদি তোমাকে বলা হয় যে ওই ভেক্টরটাকে প্রকাশ করো বা ওই ভেক্টরটা লেখো, তাহলে কিভাবে হবে? দেখো, সিম্পল। এই জিনিসটা খেয়াল করো। এখান থেকে এই পার্টটা কি? ভেক্টরটা। ভেক্টরটা এই নিচের পার্টটা কি? ভেক্টরটার মান। এবং এই যে পার্টটা, এটা কি? একক ভেক্টর। এখন এই সমীকরণ থেকে আমরা যদি ভেক্টরটা বের করতে চাই, আমাদের কি করতে হবে? সিম্পলি ভেক্টরটাকে এক পাশে রেখে বাকি যে টার্মগুলো আছে ওগুলোকে অপর পাশে পাঠিয়ে দেব। তো এখানে আমাদের কি করতে হবে? এই একক ভেক্টরের সাথে সুন্দর মতো এর মানের যদি আমরা গুণ করি, তাহলে আমরা সেই ভেক্টরটা পেয়ে যাব। কিরকম? দেখো, যে এ ভেক্টর, এটা কি হবে? এ ভেক্টরের মান গুণন একক ভেক্টর বা একক। এখন আমাদের প্রশ্নে কি বলা ছিল যে ওই ভেক্টরটার মান কত? সাপোজ 4 একক। তাহলে ওই ভেক্টরটা কি হবে? জাস্ট আমরা ভেক্টরের মানটা এখানে বসাই দেব। মান কত? 4 একক। আর এ ক্যাপ, যেহেতু একক ভেক্টর এ ক্যাপ বলা আছে, তো এখানে কি হবে? এ ক্যাপ। তাহলে নির্ণয় ভেক্টরটা কি হবে আমাদের? 4 এ ক্যাপ। ক্লিয়ার? ওকে। নেক্সট ভেক্টরটা যদি আমরা দেখি, কি বলছে? সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কি ভাইয়া? আমাদের যেসব ভেক্টর রাশিসমূহ আছে এগুলোর কি আমরা জানি একটা নির্দিষ্ট মান আছে। তো এই ভেক্টর সমূহের যদি মান কখনো শূন্য না হয়, তাহলে সেই ভেক্টরগুলোকে কি বলা হয়? সঠিক ভেক্টর। তোমাদের বইয়ে এখানে শূন্য হয় দেয়া আছে, এখানে নয় হবে, এটা একটু ঠিক করে নিবা। যে যেসব ভেক্টরের মান শূন্য নয়, সেই সকল ভেক্টরকে বলা হয় সঠিক ভেক্টর। ওকে। এরপরে আসো শূন্য বা নাল ভেক্টর। এই ভেক্টরের প্রকারভেদটা খুবই ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা গেছে, এবং বিভিন্ন ভার্সিটির পরীক্ষাও এই টপিকটা থেকে বা এই ভেক্টরের প্রকারভেদটা থেকে প্রায় প্রশ্ন আসে। তো এখন আসো, শূন্য ভেক্টর কি? যে যে সকল রাশির মান শূন্য এবং যাদের নির্দিষ্ট কোনো দিক থাকে না, সেই সকল ভেক্টরকে কি বলা হয়? নাল বা শূন্য ভেক্টর। কি বললাম ভাইয়া? যে সকল ভেক্টর রাশির মান শূন্য এবং এদের কোনো নির্দিষ্ট দিক থাকে না, সেই সকল ভেক্টরকে বলা হয় নাল বা শূন্য ভেক্টর। এখন এই কিভাবে আমরা এই নাল বা শূন্য ভেক্টরটা পেতে পারি? ধরো কোনো একটা ভেক্টর আছে এ ভেক্টর, কোনো একটা ভেক্টর আছে এ ভেক্টর। এখন এই এ ভেক্টরের সাথে তুমি যদি এর বিপরীত ভেক্টরটা যোগ করো, তাহলে কি পাবো আমরা? এর সাথে যদি আমরা এর বিপরীত ভেক্টরটা যোগ করি, এর বিপরীত ভেক্টর কি ভাইয়া? মাইনাস এ। এর বিপরীত ভেক্টর কি? মাইনাস এ।
এখন এই এ ভেক্টরের সাথে যদি আমরা এর বিপরীত ভেক্টরটা যোগ করি তাহলে আমরা রেজাল্ট কি পাবো ভাইয়া? জিরো। কি পাবো? জিরো। যেই ভেক্টরটা আছে বা কোনো একটা ভেক্টরের সাথে যদি আমরা এর বিপরীত ভেক্টর যোগ করি তাহলে আমরা কি পাবো? রেজাল্ট জিরো। অথবা যেই ভেক্টরটা আছে এই ভেক্টরটা থেকে আমরা যদি ওই ভেক্টরটা আবার বিয়োগ করি, যেই ভেক্টরটা আছে ওইটা থেকে যদি আমরা ওই ভেক্টরটাই বিয়োগ করে দেই তাহলেও আমরা কি পাবো? জিরো। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি পেলাম? নাল বা শূন্য ভেক্টর। এখন এই শূন্য যে মানটা এটা কি? অবশ্যই একটা ভেক্টর, যেহেতু ভেক্টর রাশির বিয়োগফলের মাধ্যমে এটা এসছে। তো এটাকে কিভাবে প্রকাশ করা হয়? অন্যান্য ভেক্টরের মতোই এরকম উপরে তীর চিহ্ন দিয়ে, জিরোর উপর তীর চিহ্ন দিয়ে কিভাবে প্রকাশ করা হয়? এই শূন্য বা নাল ভেক্টরকে প্রকাশ করা হয়। এখন একটু আগে আমরা দেখলাম যে সঠিক ভেক্টর কি? যে সকল ভেক্টর রাশির মান শূন্য নয়। তাহলে এই যে আমরা শূন্য ভেক্টরটা এখানে বের করলাম, অবশ্যই কি এটার একটা কোনো ইম্পর্টেন্স আছে, কোনো একটা গুরুত্ব আছে, যে কারণে কি আমাদের এই শূন্য ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রায়ই পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। তো চলো সেই গুরুত্বগুলো কি সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমটা যদি আমরা দেখি, এখানে কি বলছে? দুটি সমান ভেক্টরের বিয়োগফল বোঝাতে শূন্য ভেক্টর প্রয়োজন হয়। কি বলছে ভাইয়া? দুটি সমান ভেক্টরের বিয়োগফল বোঝাতে শূন্য ভেক্টর প্রয়োজন হয়। একটু আগে আমরা দেখলাম, যেমন কোন একটা ভেক্টর যদি এ হয়, এই ভেক্টরটা থেকে যদি আমরা এই ভেক্টরটা আবার বিয়োগ করি তাহলে রেজাল্ট কি হবে? শূন্য ভেক্টর। রাইট? তারপরেরটা কি বলছে? দুটি সমান্তরাল ভেক্টরের ভেক্টর গুণফল প্রকাশ করার জন্য শূন্য ভেক্টর প্রয়োজন হয়। কি বলছে ভাইয়া? দুটি সমান্তরাল ভেক্টরের ভেক্টর গুণফল প্রকাশ করার জন্য শূন্য ভেক্টর প্রয়োজন হয়। আচ্ছা, দেখো, ধরো এটা একটা ভেক্টর আর ধরলাম এটা একটা ভেক্টর। দুইটা ভেক্টর ধরো সমান্তরালে আছে। তো দুইটা ভেক্টর যখন সমান্তরালে থাকবে তাহলে এর মধ্যবর্তী কোণ থিটা কত হবে? 0 ডিগ্রি। দুইটা ভেক্টর যখন সমান্তরালে থাকবে তখন এদের মধ্যবর্তী কোণ কত হবে ভাইয়া? 0 ডিগ্রি, যেহেতু তারা সমান্তরালে আছে। এখন আমাদেরকে কি বলছে? ভেক্টর গুণফল প্রকাশ করার জন্য। ভেক্টর গুণফলের সূত্রটা আমরা কি জানি ভাইয়া? ধরো দুইটা ভেক্টর আছে এ আর বি, তাহলে এর ভেক্টর গুণফল এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত? আমরা জানি এ বি সাইন থিটা। এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত? এ বি সাইন থিটা। এখন এই থিতার মান আমরা যদি, যেহেতু এরা সমান্তরালে আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এই থিতার মান যদি আমরা 0 ডিগ্রি দ্বারা রিপ্লেস করি তখন আমাদের এই টার্মটা কি আসছে? সাইন 0 ডিগ্রি। কত আসছে ভাইয়া? সাইন 0 ডিগ্রি। এখন আমরা কি জানি? এই সাইন 0 ডিগ্রির মান কত? 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান যেহেতু 0, এ আর বি এর মান যতই হোক না কেন এখানে রেজাল্ট কত আসবে ভাইয়া? 0। তো এই থেকে আমরা কি বুঝলাম? যে দুইটা সমান্তরাল ভেক্টরের ভেক্টর গুণফলের মান কত আসে? 0। যেহেতু মান 0 আসছে তাহলে এটা আমরা কিভাবে প্রকাশ করব? শূন্য ভেক্টর দ্বারা। ক্লিয়ার? ওকে। এর পরবর্তী ইম্পর্টেন্সটা যদি আমরা দেখি, এখানে কি বলছে? যে সমবেগে গতিশীল, কি ভাইয়া? সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ শূন্য হয়। যেহেতু ত্বরণ একটা ভেক্টর রাশি তাই সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। ওকে। আচ্ছা, আমরা জানি কোনো একটা বস্তু যখন সমবেগে গতিশীল থাকে তখন তার শেষ বেগ আর আদি বেগ দুইটাই কি? সেম। তার শেষ বেগ আর আদি বেগ দুইটাই কি? সেম হয়ে থাকে বা একই হয়ে থাকে। এখন আমরা কি জানি? ত্বরণের সূত্র কি? a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখন যেহেতু ভি আর ইউ এর মান সেম, তো আমরা যদি যে কোনো একটাকে রিপ্লেস করে দেই তাহলে কি আসবে? ভি মাইনাস ভি ডিভাইড বাই টি। ভি মাইনাস ভি সমান কত? 0 ডিভাইড বাই টি। তাহলে রেজাল্ট কত আসতেছে? 0। সমবেগে যখন একটা বস্তু গতিশীল হচ্ছে তখন তার ত্বরণ কত আসতেছে ভাইয়া? 0। যেহেতু মান 0 আসছে এবং আমরা জানি কি ত্বরণ একটা ভেক্টর রাশি, তাই এই মানটাকে তখন আমরা কি দ্বারা প্রকাশ করব ভাইয়া? শূন্য ভেক্টর দ্বারা। কি দ্বারা প্রকাশ করব ভাইয়া? শূন্য ভেক্টর দ্বারা। ক্লিয়ার? ওকে। এখন আমরা নেক্সট ভেক্টরটা যদি একটু দেখি, ধরো তোমার দুইটা ভেক্টর আছে, এ ধরলাম দুইটা ভেক্টর।
এটার প্রথমটার মান 5 আই ক্যাপ, সেকেন্ডটার মানও 5 আই ক্যাপ। কি বললাম, দুইটা ভেক্টর আছে, এটার প্রথমটার মানও কি 5 আই ক্যাপ, সেকেন্ডটার মানও কি 5 আই ক্যাপ। এখন এখানে দেখো দুইটা ভেক্টরের মানই কত, সেম 5, এবং এর দিকও কি এক্স অক্ষ বরাবর বা একই দিকে। তাহলে যেই সকল ভেক্টরের মান এবং দিক একই তাদেরকে বলা হয় কি সমান ভেক্টর। কি বললাম ভাইয়া, যে সকল ভেক্টরের বা দুইটা ভেক্টরের যদি মান ও দিক একই হয় তাহলে সেই দুইটা ভেক্টরকে কি বলা হয়, পরস্পরের সমান ভেক্টর। ঠিক আছে। এখন ধরো কোনো কারণে একটা ভেক্টরের মান হলো 5 আই ক্যাপ, আরেকটা ভেক্টরের মান হলো 5 -5 আই ক্যাপ। কি বললাম, একটা ভেক্টরের মান হলো 5 আই ক্যাপ, আরেকটা ভেক্টরের মান -5 আই ক্যাপ। এই ক্ষেত্রে দুইটা ভেক্টরের কি মান সমান, সেটা কি 5, কিন্তু এদের দিক কিন্তু কি বিপরীত দিকে। এদের দিক কি ভাইয়া, বিপরীত দিকে। তাহলে যে সকল দুইটা ভেক্টরের ক্ষেত্রে মান সমান কিন্তু এদের দিক বিপরীত তাদেরকে বলা হয় কি বিপরীত ভেক্টর। কি বললাম ভাইয়া, দুটি ভেক্টরের মধ্যে যদি মান সমান হয় কিন্তু দিকটা বিপরীত হয় তখন তাদেরকে বলা হয় বিপরীত ভেক্টর। নেক্সটটা যদি আমরা দেখি, অবস্থান ভেক্টর। ধরো আমরা কি জানি, আমাদের দুইটা অক্ষ আছে, এটা ধরলাম এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে বা মিলিত হয় সেটা কি আমাদের মূল বিন্দু বা জিরো, রাইট। এখন ধরো এই যে এক্স ওয়াই যে তলটা আছে এই তলের মধ্যে আমি ধরলাম যে এই যে একটা বিন্দু পি। কি বললাম ভাইয়া, এই এক্স ওয়াই তলের মধ্যে একটা বিন্দু আছে কি পি। এখন তোমাকে যদি আমি বলি যে এই পি বিন্দুটা কোথায় অবস্থিত এটা তুমি আমাকে বলো, তখন তুমি কি বলবা ভাইয়া, যে এক্স অক্ষ বরাবর আপনি ধরেন যে সামথিং একক যাও, এক্স অক্ষ বরাবর আমি ধরো কোনো একটা একক যাব, ধরলাম এক্স একক গেলাম, তারপর ওয়াই অক্ষ বরাবর আমি ওয়াই একক গেলাম। কি বললাম ভাইয়া, এই পি বিন্দুতে যদি আমি পৌঁছাতে চাই মূল বিন্দু থেকে তাহলে কি করব, এক্স অক্ষ বরাবর আমি যে কোনো একটা একক বা ধরো এক্স একক গেলাম, এবং সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর আমি ধরো ওয়াই একক বরাবর গেলাম, তারপরে কি আমি এই পি বিন্দুর দেখা পাবো, রাইট। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর নির্দিষ্ট একটা দূরত্ব গেলাম, তারপর সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব গেলাম, এর মাধ্যমে কি পেলাম, আমরা পি বিন্দুর অবস্থানটা পেলাম। তো এই ক্ষেত্রে যে পি বিন্দুটার অবস্থান বোঝানোর জন্য আমরা যে ভেক্টরটা প্রকাশ করলাম সেই ভেক্টরটাকে কি বলা হয়, অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থানটা বোঝানোর জন্য আমরা যে ভেক্টরটা ব্যবহার করলাম সেই ভেক্টরটাকে কি বলা হয়, অবস্থান ভেক্টর। দেখো এখন এই সংজ্ঞাটা যদি আমরা দেখি, যে প্রসঙ্গ কাঠামো কি ভাইয়া, যেই বিন্দুর বা যেই স্থানের সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুর স্থান নির্দিষ্ট করি সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। যেমন ধরো এক্ষেত্রে আমরা কি করলাম, মূল বিন্দু থেকে আমরা পি বিন্দুর অবস্থানটা নির্ণয় করছি, তাহলে এই ক্ষেত্রে মূল বিন্দুটা কি আমাদের প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে কি বলা হয়, অবস্থান ভেক্টর। ক্লিয়ার। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টর দ্বারা নির্দেশ করি সেটা কি অবস্থান ভেক্টর। যেমন ধরো এই পি বিন্দুর অবস্থান ধরো হইতে পারে যে 5 আই ক্যাপ, কি হতে পারে যে 5 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। ঠিক আছে, এই যে আমরা অবস্থানটা নির্ণয় করলাম যে ভেক্টরের সাহায্যে সেই ভেক্টরটাকে কি বলা হয়, অবস্থান ভেক্টর। এখন আসো পরবর্তী ভেক্টরটা যদি আমরা দেখি, ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর কি ভাইয়া, অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলা হয়ে থাকে, এবং এই ব্যাসার্ধ ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা কি জানি ব্যাসার্ধর ইংলিশ কি, রেডিয়াস। তো রেডিয়াসের আর দ্বারা এই ব্যাসার্ধ ভেক্টর প্রকাশ করা হয়। আর এর মান কিভাবে নির্ণয় করা হয়, এই সূত্রটা দেখবা যে প্রতিটা সহগের স্কয়ারের যোগফল তারপরে এটার বর্গমূল করে দিতে হবে। এরপর এখন আসো যে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কি ভাইয়া, গত ভিডিওতে আমরা বলছিলাম যে আমাদের যে তিনটা অক্ষ আছে এক্স অক্ষ,
ওয়াই অক্ষ, জেড অক্ষ, প্রতিটা অক্ষ বরাবর যদি আমরা কি করি, যে কোনো একটা একক ভেক্টর কল্পনা করি, তাহলে সেই প্রতিটা একক ভেক্টরকে বলা হয় হবে কি ভাইয়া, আয়ত একক ভেক্টর। কি বললাম ভাইয়া, আমাদের যে তিনটা একক ভেক্টর আছে বা তিনটা অক্ষ আছে, সরি, তিনটা অক্ষ আছে, সেই তিনটা অক্ষ বরাবর যদি আমরা একক ভেক্টর কল্পনা করি, তাহলে সেই একক ভেক্টরগুলোকে কি বলা হবে, আয়ত একক ভেক্টর। এবং আমরা নর্মালি কি এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর কত, আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর সেটা আমরা ধরি জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর আমরা সেটা কি ধরি, কে ক্যাপ। তাহলে এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই যে ভেক্টরগুলো আছে এগুলোকে কি বলা হয়, আয়ত একক ভেক্টর। ওকে, এখন আসো সরণ ভেক্টর। এখানে কিছু জিনিস তোমাদের একটু দেখা লাগবে। ধরো এই একটা বিন্দু, ধরলাম এই একটা বিন্দু, ঠিক আছে, ধরো এই একটা বিন্দু, এটার মান ধরলাম এ, এবং এই ধরো এই একটা বিন্দু, প্রথমে সে এ অবস্থানে ছিল, পরে সে দ্বিতীয় অবস্থানে আসলো, ধরলাম সেই বিন্দুটার নাম কি, বি। কি ধরলাম ভাইয়া, প্রথমে ধরো একটা অবস্থান আছে সেই বিন্দু কি এ, পরে একটা অবস্থান আছে সেটা বি। এখন তুমি এই স্থান হতে বি স্থানে গেছো, ধরো এই স্থান হতে তুমি বি এর দিকে গেছো। এখন তোমার কি হইলো, এখানে একটা সরণ হয়েছে ভাইয়া। এখন এই সরণটা যেভাবে তুমি নির্ণয় করবা, বা এই সরণের মানটা তুমি যেভাবে নির্ণয় করবা, বা যেই ভেক্টর দ্বারা প্রকাশ করবা, সেই ভেক্টরটাকে কি বলা হবে, সরণ ভেক্টর। ক্লিয়ার? এই যে সরণটা এখানে হলো, এই সরণের মানটা আমরা যে ভেক্টর দ্বারা প্রকাশ করব, সেই ভেক্টরকে বলা হয় সরণ ভেক্টর। এখন আমরা জানি আমাদের দুইটা অক্ষ আছে, একটা কি, একটা ওয়াই অক্ষ, আরেকটা এক্স অক্ষ, ঠিক আছে। এখন এটা যদি ধরো, এটা ধরলাম যে এক্স অক্ষ, এটা ধরলাম ওয়াই অক্ষ, মাঝখানে কি মূল বিন্দু। এখন আমরা যদি এই দুই পয়েন্টটাকে মূল বিন্দুর সাথে কানেক্ট করে দিই, তাহলে কি এরকম একটা লাইন পাবো। এটা ধরো আমরা এখানে কানেক্ট করে দিলাম, তাহলে আমরা ধরো এখানে দুইটা আরো নতুন অবস্থান ভেক্টর পাবো। একটা কি ভাইয়া, একটা পেলাম ও এ, এবং আরেকটা কি পেলাম ও বি। এখন ত্রিভুজের যে নরমাল বা ভেক্টরের যে নরমাল ত্রিভুজ সূত্রটা আছে, তোমরা যেহেতু এইচএসসি তে একাডেমি ক্লাস করে আসছো, তো তোমরা সবাই জানো যে ভেক্টরের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে একটা ত্রিভুজ সূত্র আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি পাবো ভাইয়া, আমাদের ও এ ভেক্টর, ও এ ভেক্টর আর ও বি ভেক্টর, সরি, আমাদের ও এ ভেক্টর এর সাথে, মানে ও এ ভেক্টর, এ ভেক্টরের সাথে যদি আমরা এ বি ভেক্টর যোগ করি, তাহলে আমরা কোন ভেক্টরটা পাবো, তাহলে আমরা ও বি ভেক্টরটা পাবো। কি বললাম ভাইয়া, আমরা যদি এখানে এই ও এ ভেক্টরের সাথে এ বি ভেক্টর যোগ করি, তাহলে আমরা রেজাল্টেন্ট বা ও বি ভেক্টরটা পাবো। এখন আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য সরণ যে এ বিটা আছে, আমাদের লক্ষ্য কি ভাইয়া, আমাদের লক্ষ্য এই সরণ যে এ বি ভেক্টরটা আছে এই ভেক্টরটা বের করা। তো এই ভেক্টরটা যদি আমরা বের করি, তাহলে এক পাশে আমরা এই এ বি ভেক্টরটা রেখে বাকিগুলোকে অপর পাশে পাঠিয়ে দেব। এটা যদি করি তাহলে আমরা কি পাচ্ছি এখানে, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে এখানে আমরা কি পেলাম ভাইয়া, এ ভি ভেক্টরের মান আমরা কি পেলাম, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এখান থেকে আমরা একটা শর্টকাট ট্রিক্স আমরা এখানে দাঁড়া করাইতে পারি। ধরো তোমাকে যদি পরীক্ষায় কোনো একটা প্রশ্ন দিয়ে দেয় এরকম টাইপের, যে এ স্থান থেকে বি স্থানে গেল, তাহলে নিচের কোনটি সরণ ভেক্টর হবে, তখন আমরা কিভাবে ইজিলি নির্ণয় করব ভাইয়া, দেখো যে শেষ যে ভেক্টরটা আছে, ধরো শেষ ভেক্টরটা কি ও বি ভেক্টর, আর আদি যে ভেক্টরটা, আদি যে অবস্থান ভেক্টরটা আছে সেটা কি ও এ ভেক্টর। তাহলে শেষ অবস্থান ভেক্টর থেকে আদি অবস্থান ভেক্টরের বিয়োগফলই কি সরণ ভেক্টর। কি বললাম ভাইয়া, আমাদের যে শেষ অবস্থান ভেক্টর এখানে কি ওবি, শেষ অবস্থান ভেক্টর কি এখানে ওবি, আর আদি অবস্থান ভেক্টর কি ও এ। তাহলে শেষ অবস্থান ভেক্টর থেকে যদি আমরা আদি অবস্থান ভেক্টরটা বিয়োগ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাব, নির্ণেয় সরণ ভেক্টর। ক্লিয়ার?
যদি পরীক্ষায় এমসিকিউতে আসে যে নিচের কোনটি সরণ ভেক্টর, আমরা কি করব, ইজিলি যে শেষ ভেক্টরটা থেকে আদি ভেক্টরটা বিয়োগ করে দিব এবং অপশনে যেটা থাকবে এর অপশনের সাথে মিলিয়ে আমরা অ্যান্সার করে চলে আসব। ওকে, ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের কি সরণ ভেক্টর। ঠিক আছে, একেও কি আমাদের আর দ্বারা প্রকাশ করা হয়। সরণ ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? একেও কি আমাদের আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এরপরে ধরো দুইটা ভেক্টর আছে, ধরলাম এ একটা ভেক্টর এবং এ একটা ভেক্টর। একটার মান ধরলাম যে 15 আই ক্যাপ, আরেকটার মান ধরলাম যে ধরো 7 আই ক্যাপ। তো এই দুইটা ভেক্টরের মধ্যে যদি আমরা একটু কম্পারিজন করি, দেখব যে এই দুইটার দিক কিন্তু সেম, এক্স অক্ষ বরাবর। এই দুইটা ভেক্টরের দিক কিন্তু সেম, এক্স অক্ষ বরাবর, কিন্তু এদের মান কি ভিন্ন। একটার মান 15 কিন্তু আরেকটার মান কত, 7। দুইটার মান কি সমান না। তো এই ধরনের ক্ষেত্রে যে সকল ভেক্টর সমূহের মান সমান না কিন্তু দিক একই, সেই সকল ভেক্টরগুলোকে কি বলা হয়, সদৃশ ভেক্টর। কি বলা হয় ভাইয়া, সদৃশ ভেক্টর। সংখ্যাটা যদি একটু দেখো, যে সমজাতীয় অসম মানের মানে মান সমান না এমন দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ এদের দিক কি এক, মান সমান না কিন্তু দিক এক, এই সকল ভেক্টর সমূহকে কি বলা হয়, সদৃশ ভেক্টর। ক্লিয়ার? ওকে, এরপর ধরো দুইটা ভেক্টর আছে, একটার মান 5 আই ক্যাপ আর আরেকটার মান ধরো ধরো 1/5 আই ক্যাপ। কি বললাম ভাইয়া, দুইটা ভেক্টর কল্পনা করো, একটা কি 5 আই ক্যাপ আরেকটা -5 আই ক্যাপ, এই 1/5 আই ক্যাপ। এই ক্ষেত্রে দুইটাই কি এক্স অক্ষ বরাবর যেহেতু আই ক্যাপ, কিন্তু এদের মান কি, একটার মান 5 একটার মান 1/5। তো এই ক্ষেত্রে আমরা কি জানি, যেহেতু একটা 5 আর একটা 1/5, এই দুইটা মান কি একটা অপরের বিপ্রতীপ মান না ভাইয়া। 5 আর 1/5 এগুলো কি ভাইয়া, একটা অপরটার বিপ্রতীপ মান। তো এই রকম ক্ষেত্রে যদি কোনো ভেক্টর বা দুটি ভেক্টরের দিক একই হয় এবং মানগুলো একটা অপরটার বিপ্রতীপ হয়, তাহলে সেই ভেক্টরগুলোকে কি বলা হয় ভাইয়া, বিপ্রতীপ ভেক্টর। কি বললাম ভাইয়া, যে দুটি সমান্তরাল ভেক্টরের একটার মান অপরটার যদি বিপ্রতীপ হয় তাহলে তাদেরকে কি বলা হবে, বিপ্রতীপ ভেক্টর। ওকে, এখন আসো যদি আমরা দেখি যে সমরেখা ভেক্টর, নাম দেখে বুঝতে পারছো যে একই রেখায় বা সমান্তরালে ক্রিয়া করবে। দেখো এখানে কি বলছে, দুই বা ততোধিক ভেক্টর যদি এমন হয়ে যে তারা কি একই রেখায় বা সমান্তরালে ক্রিয়া করে, তাহলে তাদেরকে কি বলা হবে, সমরেখ ভেক্টর। নাম দেখে বুঝতে পারছো যে একই রেখায় ক্রিয়া করবে। এরপরে আসো সমতলীয় ভেক্টর। এটা কি, নাম শুনেই তোমরা বুঝতে পারছো কি সমতলীয় মানে সেম তলে থাকবে। ধরো আমার এই স্ক্রিনটা একটা তল, এই তলের মধ্যে ধরো এ একটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর আছে, এরকম অসংখ্য ভেক্টর আছে। সবগুলো কি আমার এই স্ক্রিন বা এই তলের মধ্যে অবস্থিত, এই তলের উপর অবস্থিত। তো এরকম একই তলের উপর অবস্থিত সকল ভেক্টরকে কি বলা হবে, একে অপরের সমতলীয় ভেক্টর। কি ভাইয়া, একই তলে অবস্থান করলে এদেরকে কি বলা হবে, সমতলীয় ভেক্টর। ওকে, এখন আসো বিপরীত বা ঋণ ভেক্টর। একটু আগে যেটা বলছিলাম যে এদের কি মান সমান হবে কিন্তু দিক কি হবে, একে অপরের বিপরীত। মান সমান হবে কিন্তু দিক হবে একে অপরের বিপরীত, এদেরকে বলা হবে কি বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর। এখন আসো সমভেক্টর কি জিনিস। সমভেক্টর নাম শুনে বুঝতে পারছো, সমান। যে সকল ভেক্টরের মান সমান হবে এবং দিক একই দিকে হবে তাদেরকে কি বলা হবে, সমভেক্টর। মান সমান এবং দিক একই, সেগুলো কি সমভেক্টর। এখন আসো দুইটা ইম্পর্টেন্ট ভেক্টরের টাইপ, একটা কি পোলার ভেক্টর আর একটা কি অক্ষীয় ভেক্টর। এই ক্ষেত্রে একটা ভেক্টর আমাদের বস্তুর ঘূর্ণন অক্ষের সাথে যুক্ত, অপরটি যুক্ত নয়। তো মনে রাখার সুবিধার্থে তোমরা মনে রাখতে পারো যে অক্ষ, আমরা কি জানি আমাদের পৃথিবী কি নিজ অক্ষের উপর কি প্রতি 24 ঘন্টায় একবার করে ঘূর্ণিত হচ্ছে বা পাক খাচ্ছে। আমাদের পৃথিবী কি নিজ অক্ষের উপর প্রতি 24 ঘন্টায় একবার কি ঘুরতেছে। তাহলে এই অক্ষ দিয়ে তোমরা মনে রাখতে পারো অক্ষীয় ঘূর্ণন।
অক্ষীয় ঘূর্ণন বা পৃথিবীর অক্ষীয় ঘূর্ণন, এটা তোমরা মনে রাখতে পারো। তাহলে যে অক্ষীয় ভেক্টরটা আছে সেটা কি ঘূর্ণনের সঙ্গে যুক্ত হবে, রাইট? অক্ষীয় যে ভেক্টরটা আছে সেটা কি ঘূর্ণনের সঙ্গে যুক্ত হবে। তাহলে অপর যে ভেক্টরটা আছে পোলার ভেক্টর, এটা কি হবে ভাইয়া? ঘূর্ণনের সঙ্গে যুক্ত নয়। তাহলে কি মনে রাখবে ভাইয়া? অক্ষীয় যেহেতু অক্ষ সম্পর্কিত, তাহলে এটা কি ঘূর্ণনের সঙ্গে যুক্ত, আর পোলার ভেক্টর এটা ঘূর্ণনের সঙ্গে যুক্ত নয়। এই ক্ষেত্রে মেইনলি যেটা লাগবে ফার্স্ট, যে কোনটা ঘূর্ণনের সাথে যুক্ত, কোনটা ঘূর্ণনের সাথে যুক্ত নয়। কি বললাম ভাইয়া? এক্ষেত্রে কি লাগবে, যে কোন ভেক্টরটা ঘূর্ণনের সাথে যুক্ত এবং কোন ভেক্টরটা ঘূর্ণনের সাথে যুক্ত নয়, সেটা ফার্স্টে আইডেন্টিফাই করা। তারপর এইসব ভেক্টরের উদাহরণ, যেমন পোলার ভেক্টরের উদাহরণগুলো তোমাদের লাগবে এবং অক্ষীয় ভেক্টরের উদাহরণগুলো লাগবে। তোমরা কি করবা, যে কোনো একটা ভেক্টরের উদাহরণগুলো তোমরা মনে রাখবা। তাহলে বাকি যে উদাহরণগুলো থাকবে ওগুলো কি পোলার ভেক্টরের উদাহরণ হবে বা অক্ষীয় ভেক্টরের উদাহরণ হবে। তো এই ক্ষেত্রে অক্ষীয় ভেক্টরের উদাহরণগুলো মনে রাখা তুলনামূলকভাবে একটু সহজ। কি বললাম ভাইয়া? অক্ষীয় ভেক্টরের উদাহরণগুলো মনে রাখা তুলনামূলকভাবে একটু সহজ। যেমন অক্ষীয়, আমরা কি জানি ঘূর্ণনের সাথে যুক্ত। তাহলে ঘূর্ণন সম্পর্কিত যে সকল রাশি আছে বা যে সকল মানগুলো আছে সেগুলো কি হবে, অক্ষীয় ভেক্টরের উদাহরণ হবে। কি বললাম ভাইয়া? যে অক্ষীয় ভেক্টরটা যেহেতু ঘূর্ণনের সাথে যুক্ত, তাহলে ঘূর্ণনের সাথে যুক্ত এমন ভেক্টর রাশিগুলোই কি হবে, অক্ষীয় ভেক্টর। যেমন কি কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ। আমরা কি জানি এগুলা কি ঘূর্ণনের সাথে যুক্ত। কারণ যখন একটা বস্তু ধরো গোলাকার বা বৃত্তাকার পথে ঘুরতেছে, তখনই কি এগুলোর একটা কৌণিক বা এগুলোর যে বেগ আছে, ত্বরণ আছে বা ভরবেগ আছে, সেগুলো কি কৌণিক এ রূপান্তরিত হয়, কৌণিক বেগ হয়ে যায়, কৌণিক ত্বরণ হয়ে যায়, কৌণিক ভরবেগ হয়ে যায়। তাহলে কৌণিক যেসব মানগুলো আছে সেগুলো কি ঘূর্ণনের সাথে যুক্ত। তাহলে এগুলোর উদাহরণ কি হবে, অক্ষীয় ভেক্টরের উদাহরণ। এবং বাকি যে উদাহরণগুলো আছে সেগুলো কি হবে, আমাদের পোলার ভেক্টরের উদাহরণ। ওকে, নেক্সট অ্যান্ড ফর দ্য লাস্ট, মানে এই বিশেষ ভেক্টরের সবচেয়ে লাস্ট ভেক্টরটা, সেটা কি সীমাবদ্ধ ভেক্টর। সেটা কি ভাইয়া? সীমাবদ্ধ ভেক্টর। এটা কি বলছে, কোনো ভেক্টরের পাদবিন্দু যদি নির্দিষ্ট থাকে তাহলে সেটাকে কি বলা হয়, সীমাবদ্ধ ভেক্টর। কি বলা হয়েছে ভাইয়া? কোনো ভেক্টরের পাদবিন্দু যদি নির্দিষ্ট থাকে তাহলে সেটাকে বলা হয় কি, সীমাবদ্ধ ভেক্টর। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই পাদবিন্দুটা কি। ধরো এটা একটা ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরটা যে পয়েন্ট থেকে শুরু হয়েছে, এই ভেক্টরটা যেই পয়েন্ট থেকে শুরু হয়েছে সেই পয়েন্টটাকে বলা হয় কি, পাদবিন্দু। ভেক্টরটা যে পয়েন্ট থেকে শুরু হয়েছে সেই পয়েন্টটাকে কি বলা হয়, পাদবিন্দু। এবং যে পয়েন্টে গিয়ে এই ভেক্টরটা শেষ হয়েছে সেই পয়েন্টটাকে বলা হয় শীর্ষবিন্দু। কি বললাম ভাইয়া? যে পয়েন্ট থেকে কোন একটা ভেক্টর শুরু হয়েছে সেটাকে বলা হয় পাদবিন্দু, এবং যেই পয়েন্টে গিয়ে শেষ হয়েছে সেটা কি, শীর্ষবিন্দু। তো যেই সকল ভেক্টরের ক্ষেত্রে এই পাদবিন্দুটা নির্দিষ্ট, সেই সকল ভেক্টরকে কি বলা হয়, সীমাবদ্ধ ভেক্টর। যেমন সীমাবদ্ধ ভেক্টরের একটা উদাহরণ কি, অবস্থান ভেক্টর। কি ভাইয়া? অবস্থান সীমাবদ্ধ ভেক্টরের একটা উদাহরণ কি, অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যে এটা যদি দুইটা অক্ষ হয়, এটার মাঝখানে কি মূল বিন্দু, এই মূল বিন্দুর সাপেক্ষে কি আমরা যে কোনো একটা বিন্দু এ বি সি ডি বা পি কিউ আর এস, এই বিন্দুটা কি, এই মূল বিন্দুর সাপেক্ষে কি আমরা ওই বিন্দুর অবস্থানটা নির্ণয় করছিলাম। তো এই ক্ষেত্রে কি আমাদের অবস্থান নির্ণয়ের জন্য পাদবিন্দু যেটা ছিল এটা কি অলওয়েজ কি ছিল, মূল বিন্দু, যেটার স্থানাঙ্ক কি 0,0। এটা কি অলওয়েজ ফিক্সড, এটা কি চেঞ্জ করা যাবে না। অবস্থান ভেক্টরের ক্ষেত্রে এই পাদবিন্দুটা কখনো চেঞ্জ করা যায় না, এটা একই থাকে, সেটা কি মূল বিন্দু। যেই কারণে এই অবস্থান ভেক্টরটাকে কি বলা হয় ভাইয়া, সীমাবদ্ধ ভেক্টর। তাহলে সীমাবদ্ধ ভেক্টরের উদাহরণ কি ভাইয়া, অবস্থান ভেক্টর। আজকের ভিডিওর লাস্ট একটা টপিক, সেটা কি, এখানে একটা কথা বলছে দেখো ভাইয়া, যে এ আর ভি ভেক্টর এরা যদি সমান না হয় তাহলে কি কখনো এদের যোগফল 0 হওয়া সম্ভব? আসো আমরা একটু দেখি। ধরো হিসাবের সুবিধার্থে বা প্রমাণের সুবিধার্থে আমরা ধরে নিলাম কি, এ আর বি যে ভেক্টরটা আছে এদের যোগফল 0 হইতে পারবে। হুম, কি ধরলাম ভাইয়া, যে এ আর বি এই দুইটা ভেক্টরের যোগফল ধরলাম আমরা 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এ ভেক্টরটা কি ইজ ইকুয়াল টু মাইনাস ভি ভেক্টর, রাইট?
এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ভেক্টরটা কি মাইনাস বি ভেক্টর বা বি ভেক্টরের বিপরীত ভেক্টরের সমান। যেহেতু আমরা কি শূন্য ভেক্টরের ক্ষেত্রে দেখেছিলাম যে কোন একটা ভেক্টরের সাথে যদি এর বিপরীত ভেক্টর আমরা যোগ করি তাহলে অ্যান্সার কি হবে, শূন্য ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এ ভেক্টরের বিপরীত ভেক্টর কি, বি ভেক্টর। এখন এখানে তো এটা আসলো, কোনো একটা ভেক্টর যদি কি একটার বিপরীত ভেক্টর হয় তখন আমরা সেখানে কি জানি, বিপরীত ভেক্টর হওয়ার শর্ত কি ছিল, এদের মানটা সমান থাকবে কিন্তু এদের দিকটা হবে কি বিপরীত হবে। দুইটা ভেক্টর কখন একে অপরের বিপরীত ভেক্টর হবে, যখন এদের মান সমান থাকবে কিন্তু এদের দিক বিপরীত হবে। তাহলে বিপরীত ভেক্টর হওয়ার জন্য কি এদের মান সমান হওয়া প্রয়োজন। কিন্তু আমাদের শর্তে এখানে কি বলে দিছে ভাইয়া, যে এ আর বি যে ভেক্টরটা আছে এই দুইটার ভেক্টরের কি মান সমান না। আমাদের শর্তে কি বলছে ভাইয়া, এ আর বি যে ভেক্টরটা আছে এই দুইটার মান সমান হতে পারবে না। তো যেহেতু এদের মান সমান হতে পারবে না, তাহলে কি এই দুইটা কি একে অপরের বিপরীত ভেক্টর হইতে পারবে, অবশ্যই পারবে না। কেননা বিপরীত ভেক্টর হওয়ার শর্তে কি ছিল, মান সমান হইতে হবে মাস্ট, এবং দিকটা শুধু বিপরীত হবে। কিন্তু আমাদের শর্তে বলে দিছি কি এ আর বি যে ভেক্টরটা আছে এই দুইটার মান কি সমান না। তাহলে এই দুইটার মান যদি সমান না হয় তাহলে এই দুইটার যোগফলে কি কখনো জিরো হইতে পারবে না, হয় জিরো থেকে কম হবে অথবা জিরো থেকে বেশি হবে। ক্লিয়ার? ওকে। তো আজকের এই ভিডিওর বা আজকের পর্বের এই ভিডিওর আলোচনা আপাতত এই পর্যন্তই। এই আজকের এই ভিডিওতে আমরা বিশেষ ভেক্টরের মধ্যে যতগুলো টাইপ আমরা আলোচনা করছি, আশা করি তোমরা সবাই টাইপগুলো বুঝতে পেরেছো। এবং তারপরেও যদি এই বোঝানোর মধ্যে বা কোনো টপিকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের কনফিউশন থাকে বা ডাউট থাকে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। তোমাদের সকল ধরনের ডাউট বা সমস্যার আমরা সলভ দিব। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে এই অধ্যায়টির পরবর্তী ভিডিওতে। স্টে টিউনড উইথ মেডিবি। সালামু আলাইকুম।